প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে, যাতে সহজে শিখতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো। চলো আমরা আজকের পাঠ শুরু করি। বইয়ের ৯৯ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। ৬.১০ আমাদের গ্রাম। ভূমিকা। মাতৃভূমি মানুষের কাছে স্বর্গবিশেষ। আমার গ্রাম আমার কাছে স্বর্গ। আমার জন্ম গ্রামে। আমার কাছে আমার গ্রামের চেয়ে পবিত্র আর কিছু নেই। যেখানে আমার জন্ম, সেই গ্রামের জল আমার তৃষ্ণা মিটিয়েছে। ক্ষেতের ফসল ক্ষুধা দূর করেছে। পাখির কলকাকলি আমার ঘুম ভাঙিয়েছে। মুক্ত বাতাস আমার প্রাণ জড়ানো আমার গ্রাম। কবির ভাষায়, আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন। নাম ও অবস্থান। আমার গ্রামের নাম রূপনগর। গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে ছোট খাল। পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে নদী। যদিও নদীটি গাঁয়ের মানুষের কাছে বড় খাল নামে পরিচিত। ফরিদপুর জেলায় ছায়াময় মায়াময় এ গ্রাম। নদীটি পূর্ব পশ্চিমে ২ মাইল লম্বা ও উত্তর দক্ষিণে ১.৫ মাইল প্রশস্ত। লোকসংখ্যা। আমাদের গ্রামে প্রায় ৩,০০০ লোক বাস করে। এই গ্রামে সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। সবার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট। পোশাক পরিচ্ছদ। আমাদের গ্রামের মানুষ ভালো কাপড়চোপড় পরে। পুরুষেরা লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি, শার্ট এবং মেয়েরা সালোয়ার, কামিজ, শাড়ি পরে। পেশা। আমাদের গ্রামের প্রায় প্রতি বাড়িতে উচ্চশিক্ষিত লোক রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চপদে কর্মরত আছেন। বাংলাদেশের বাইরেও অনেকে কর্মরত, যারা গ্রামে বসবাস করেন। তাদের কেউ কৃষক, কেউ বা ব্যবসায়ী। এছাড়া নানান পেশার লোক রয়েছে আমাদের গ্রামে। তাদের মধ্যে রয়েছে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উকিল, তাঁতি, জেলে, কামার, কুমার, সুতোর। ঘরবাড়ি। আমাদের গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি টিনের তৈরি, তবে ১২টি দালানও রয়েছে। কোনো কোনো বাড়ি ছনের বা খড়ের তৈরি। উৎপন্ন দ্রব্য। গ্রামের প্রধান ফসল ধান। আমাদের গ্রামে প্রচুর ধান হয়। এছাড়াও উৎপন্ন হয় পাট, গম, ডাল, সরিষা, তিল, আখ এবং নানা রকম শাকসবজি। প্রচুর পরিমাণে গাভীর দুধ পাওয়া যায়। পুকুর, খাল ও নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। সব বাড়িতেই হাঁস মুরগি পালন করা হয়। বাগানে আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, নারকেল, জাম, সুপারি, তাল, বেল, হরিতকি, আমলকি ইত্যাদি পাওয়া যায়। গ্রামের মানুষের নিজেদের খাবারের জন্য যা প্রয়োজন, তার প্রায় সবই গ্রামে উৎপন্ন হয়। শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের গ্রামে ২টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। গ্রামের ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে জীবনের প্রথম পাঠ শুরু করে। প্রাথমিক পাঠ শেষ করে ভর্তি হয় মাধ্যমিক বিদ্যালয়ে। আমাদের গ্রামে একটি স্বেচ্ছাসেবক নৈশ বিদ্যালয়ও আছে। যারা লেখাপড়া শেখেননি, গ্রামের শিক্ষিত যুবকেরা তাদের সন্ধ্যার পর লেখাপড়া শেখান। আমাদের গ্রামে কোনো নিরক্ষর লোক নেই। বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদের গ্রামে যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তেমনই রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানও, যেমন পোস্ট অফিস, দাতব্য চিকিৎসালয়, কৃষি অফিস ইত্যাদি। হাটবাজার ও দোকানপাট। আমাদের গ্রামে একটি বড় হাট আছে। সপ্তাহে ২ দিন সেখানে হাট বসে। হাটবার হল শনিবার ও বুধবার। হাটের দিন অনেক দূর থেকে বহু ক্রেতা বিক্রেতা আসে। হাটে ধান, চাল, আলু, বেগুন, পটল, পাট, হাঁস, মুরগি ইত্যাদি প্রায় সব ধরনের জিনিসপত্র বেচা কেনা হয়। গ্রামে প্রতিদিন সকালে বাজার বসে। মাছ, দুধ, শাকসবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব জিনিস এখানে পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা। গ্রামের পূর্ব পাশ দিয়ে নদী বয়ে চলেছে। গ্রামের ৩ পাশে রাস্তা রয়েছে। দক্ষিণের রাস্তায় গাড়ি চলে। উঁচু বাঁধের উপর দিয়ে রিকশা, ভ্যান চলে। যখন গ্রামে পানি ওঠে, তখন রাস্তা থাকার কারণে লোকজনের চলাচলে কোনো সমস্যা হয় না। সব রাস্তায় রিকশা ভ্যান চললেও গ্রামের বেশিরভাগ মানুষ হেঁটে চলাচল করে। প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি যেন তার আপন খেয়ালে আমাদের গ্রামটি সাজিয়েছে। যেদিকেই তাকানো হোক না কেন, সেদিকেই সবুজ আর সবুজ। আম, জাম, কাঁঠাল, জামরুল, বাতাবি, বেল, কুল, পেয়ারা, কদম, শিরীষকরি, চাম্বল, মেহগনি, শিশুকাঠসহ নানা রকমের গাছ গ্রামকে ছায়াময় করে তুলেছে। মাঠভরা শস্যক্ষেতের উপর দিয়ে যখন বাতাস বয়, মনে হয় যেন সবুজ সমুদ্রে ঢেউ উঠেছে।
সামাজিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে আমাদের গ্রাম সচ্ছল। গ্রামের সবাই স্বনির্ভর বলে চুরি ডাকাতি খুন খারাপির কোনো সুযোগ নেই। গ্রামের শতভাগ লোকের অক্ষরজ্ঞান থাকায় কোনো রকমের কুসংস্কারও নেই। উপসংহার: সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের গ্রাম। এমন গ্রামে জন্ম নিয়ে ধন্য আমি। আমাদের গ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডে আমি এগিয়ে যাব। কুপ্রভাব থেকে গ্রামকে মুক্ত রাখব। আমরা সবাই মিলে গ্রামের ঐতিহ্য বজায় রাখব, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের গ্রাম, গ্রামীণ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের মানুষের পেশা, সম্প্রীতি ও স্বনির্ভরতা। 6.11 জাতীয় পাখি দোয়েল। ভূমিকা উদ্ধৃতি চিহ্ন ... কোকিল ডাকে কুহু কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। বাংলাদেশ অসংখ্য রূপ রং কণ্ঠের পাখির সমারোহে সমৃদ্ধ। যে পাখির গান আর ডালে ডালে নেচে বেড়ানো দেখে মনে চঞ্চলতা জাগে, তার নাম দোয়েল। বাংলার অতি পরিচিত এক পাখি। দোয়েল বাংলাদেশে গানের পাখি হিসেবেও স্বীকৃত। আকৃতির দিক থেকে দোয়েল ছোট পাখি। এরা সাধারণত 5-6 ইঞ্চি লম্বা হয়। স্ত্রী ও পুরুষ দোয়েল রং, আকার ও চেহারায় পৃথক হয়। পুরুষ দোয়েলের মাথা, ঘাড়, গলা, বুক ও পিঠের পালক চকচকে নীলাভ কালো। নিচের বাকি অংশের পালক সাদা। এদের ডানা কালচে বাদামি রঙের, তার মাঝে পিঠঘেঁষে সাদা ছোপ আর টানা দাগ। লেজ লম্বা, সরু থেকে মোটা। লেজে মাঝের দুটো পালক কালো, বাকি অংশ সাদা। এদের চোখ ও ঠোঁট কালো এবং পা গাঢ় সীসা রঙের। স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর, দেখতে ময়লা বালির মতো। দোয়েল সবসময় তার লেজ উঁচু করে রাখে। খাদ্য ও বাসস্থান। পোকামাকড় দোয়েলের প্রধান খাদ্য। আকারে ছোট বলে এদের তেমন বেশি খাদ্যের প্রয়োজন হয় না। দোয়েল শস্যকণাও খেয়ে থাকে। এদের শিমুল ও মাদার ফুলের মধু খেতেও দেখা যায়। দোয়েল ঝোপঝাড়ে একাকী বা জোড়াসহ বাসা বেঁধে বাস করে। মানুষের বস্তির কাছাকাছি দেয়াল কিংবা গাছের গুঁড়িতেও এরা বাসা বাঁধে। দোয়েল গাছের ডালে বাসা বাঁধতে পারে না। এরা খড় কুটো বা শুকনো ঘাস জমা করে বাসা তৈরি করে। প্রকৃতি। দোয়েল চঞ্চল এবং অস্থির প্রকৃতির পাখি। নাচের ঢঙে এরা লাফিয়ে চলে। মাটি থেকে 10 ফুট উচ্চতার ভেতরে এরা অল্প দূরত্বে উড়ে চলে। এদের দীর্ঘক্ষণ শূন্যে ভাসতে দেখা যায় না। বিশেষত্ব। দোয়েলের বিশেষত্ব এর মোহনীয় সুরে ও সঙ্গীতে। আকর্ষণীয় এই আদুরে পাখিটি সুন্দর সুরে গান করে এবং আস্তে আস্তে শীষ দেয়। বসন্তকালে এদের নাচ ও গানে মন ভরে ওঠে। এখেয়ে কোকিল সবচেয়ে পরিচিত, তবে সেটি অতিথি গানের পাখি। আর এরা আমাদের একান্তই প্রকৃতির গানের পাখি। সারাদিন এমনকি সন্ধ্যার পরও দোয়েল গান গায়। কেন জাতীয় পাখি? বাংলার প্রকৃতির সঙ্গে দোয়েলের রূপ, রং, স্বভাব, গান মিশে আছে। দোয়েল তার সহজাত চঞ্চলতায় গাছের ডালে বসে যখন গান করে ও শীষ দেয়, তখন বাঙালি বাংলার অপার সৌন্দর্য উপভোগ করতে পারে। বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেই দোয়েল আমাদের জাতীয় পাখি। উপসংহার: বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখি দেখা যায়। প্রকৃতির প্রতিকূলতা, তাপমাত্রা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যে যে ক্ষতি হচ্ছে, তাতে এ পাখিও রেহাই পাচ্ছে না। দোয়েল তথা সব পাখির জন্ম, বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। 6.12 আমার পড়া একটি বইয়ের গল্প। আমি বই পড়তে খুবই ভালোবাসি। স্কুলের পাঠ্যবইয়ের পাশাপাশি আমি অনেক বই পড়ে থাকি। আমার আব্বা আম্মা আমাকে প্রায়ই নতুন নতুন বই উপহার দেন। একদিন আব্বা আমার জন্য একটি বই নিয়ে আসেন। বইটির নাম দেখে আমি অবাক হয়ে যাই। বইয়ের নাম আম আটির ভেপু। গল্পের বইয়ের নাম এমন হতে পারে, আমি কখনোই ভাবিনি। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা, আম আটির ভেপু কি? আব্বা বললেন, আমের আটি থেকে একরকম বাঁশি বানানো যায়, তাকে ভেপু বলে। আমি আবার জিজ্ঞেস করলাম, আম আটির ভেপুর সঙ্গে গল্পটির সম্পর্ক কি? তিনি বললেন, পড়ে দেখো, বুঝতে পারবে। আমি বইটি হাতে নিয়ে উৎসাহের সঙ্গে দেখতে লাগলাম। বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদে একটি মেয়ে একটি ছেলের হাত ধরে খোলা মাঠ ধরে দৌড়ে যাচ্ছে। বাতাসে মেয়েটির চুল উড়ছে। ছেলেটির হাতে একটি বাঁশি। আমি বইটি পড়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি। সামনে গ্রীষ্মের ছুটি, তাই পড়ালেখার তেমন চাপ ছিল না। আমি বইটি নিয়ে পড়তে বসি। আম আটির ভেপু, এক কিশোরী ও তার ছোট ভাইয়ের গল্প। মেয়েটির নাম দুর্গা ও ছেলেটির নাম অপু। তারা নিশ্চিন্দিপুর গ্রামের প্রান্তে ভাঙা বাড়িতে বাস করে।
তাদের বাবা হরিহর মানুষের বাড়িতে পূজা করে যা আয় করে তা ই দিয়ে সংসার চালায়। মা সর্বজয়া, তাদের সাথে আরও থাকেন এক বৃদ্ধ পিসি। এই নিয়ে তাদের সংসার। বাবার আয় তাদের সংসার ভালোভাবে চলে না, অভাব অনটন লেগেই থাকে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। আটির ভেপু, একটি দরিদ্র কিন্তু ভালোবাসাময় পরিবারের কাহিনী। দুর্গা খুবই খেতে ভালোবাসত, কিন্তু চাহিদামতো খাবার দিতে পারত না তার মা বাবা। তাই সে নানা জায়গা থেকে খাবার নিয়ে খেত। খাবারের প্রতি আকর্ষণের জন্য দুর্গাকে প্রায়ই মায়ের হাতে উত্তম মধ্যম খেতে হতো। দুর্গা ছিল খুবই ডানপিটে মেয়ে, তাই মায়ের পিটুনি তার গায়ে লাগত না। সে টোটো করে বনজঙ্গলে ঘুরে বেড়াত। কিন্তু অপু ছিল লাজুক প্রকৃতির। দুর্গা ছাড়া তার আর কোনো বন্ধু ছিল না। দুর্গা তাকে মারলেও সে দুর্গার পিছে পিছে ঘুরত। দুর্গা অপুকে নানা জায়গা থেকে ফলমূল এনে দিত। এতে অপু খুশি হতো। একদিন দুর্গাদের গরু হারিয়ে গেলে অপু আর দুর্গা সেটা খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে যায়। গ্রাম ছেড়ে মাঠ পেরিয়ে তারা চলে যায় রেললাইনের উপরে। এ যেন একটা নতুন দেশ আবিষ্কার। তারা রেল লাইনে কান পেতে শব্দ শোনে। যখন দূর থেকে তারা ট্রেন আসতে দেখে, তখন দৌড়ে গিয়ে ট্রেনের পাশে দাঁড়ায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ট্রেনের দিকে। অপুদের এক প্রতিবেশী ধনী। তাদের বাড়ির এক মেয়ের বিয়েতে অপু ও দুর্গা যায় নিমন্ত্রণ খেতে। সেখানে একটি পুঁতির মালা হারিয়ে গেলে সবাই দুর্গাকে দোষারোপ করে এবং তাদের মেরে তাড়িয়ে দেয়। গল্পের এখানটাতেও আমার মনে হলো যেন তাদের সাথে আমিও ছিলাম। আমাকে যেন বিয়েবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার দুচোখ গড়িয়ে পানি পড়তে লাগল। এমন সময় মা আমাকে দেখে আদর করে জড়িয়ে ধরল। আমি খুবই লজ্জা পেলাম। অপুর মধ্যে যেন আমি আমাকেই খুঁজে পাই। অপু লাজুক প্রকৃতির হওয়ায় তার কোনো বন্ধু নেই। সে একা একাই বাড়ির পাশের বাগানে ঘুরে বেড়ায়। হাতে লাঠি নিয়ে যোদ্ধা সেজে সে গাছপালার সাথে যুদ্ধ করে। দুর্গা অপুকে মাকাল ফল এনে দিলে অপু যেন ৭ রাজার ধন হাতে পায়। কখনো মনে হয় অপুর সঙ্গে আমিও বনে বাদারে ঘুরে বেড়াই। অপু তার বাবার সঙ্গে সন্ধ্যার সময় পড়তে বসে। এই সময় দূর থেকে ভেসে আসা ট্রেনের শব্দে উদাস হয়ে যায় সে। বইটি পড়তে পড়তে আমি যেন কোথায় হারিয়ে যাই। অপুর বাবা নতুন কাজের সন্ধানে শহরে যায়। এমন সময়েই ঘটে সেই হৃদয়বিদারক ঘটনা। দুর্গা ও অপু একদিন বৃষ্টিতে ভেজে। তারপর দুর্গার জ্বর হয় এবং সেই জ্বরে দুর্গা মারা যায়। এতে অপু প্রচণ্ড আঘাত পায়। দুর্গা ছাড়াও অপুর পৃথিবী একেবারে ফাঁকা। অপুর বাবা ফিরে এসে ওদেরকে নিয়ে কাশী চলে যায়। একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য অপুকে ছেড়ে যেতে হয় অতি চেনা, অতি আপন এই ভাঙা বাড়িটি। জিনিসপত্র গোছানোর সময় অপু একটি কৌটায় পুঁতির মালাটি খুঁজে পায়। সে বুঝতে পারে যে দুর্গাই মালাটি চুরি করে এনে এখানে লুকিয়ে রেখেছিল। অপু মালাটি ফেলে দেয়, যাতে কেউ এটা দেখতে না পায়। এভাবে অপু যেন দুর্গার দোষ পৃথিবীর কাছ থেকে আড়াল করে। আমি আমার অল্প বয়সে অনেক বই পড়েছি, কিন্তু আটির ভেপু আমার হৃদয়কে যতখানি স্পর্শ করেছে, ততখানি অন্য কোনো বই পারেনি। সারা জীবন এই বইটির কথা আমার মনে থাকবে। আমার প্রিয় বইগুলোর মধ্যে সবার উপরে থাকবে আটির ভেপু। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।